আসসালামু আলাইকুম। আজ আমরা এক্সপ্লেন করব ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ এক সিনেমা, যার নাম ব্রেথ। আচ্ছা, পৃথিবী থেকে সমস্ত অক্সিজেন যদি শেষ হয়ে যায়, তাহলে আপনি কি করবেন? কিভাবে ধ্বংসস্তূপ এই পৃথিবীতে নিজেকে বাঁচিয়ে রাখবেন? আদৌ কি বেঁচে থাকতে পারবেন? এই গল্পটাই দেখব আজকের মুভিতে। তাহলে চলুন আর দেরি না করে গল্প শুরু করা যাক। গল্পের শুরুতেই আমাদের এমন একটি পৃথিবী দেখানো হয়, যে পৃথিবীটা সম্পূর্ণ মরুভূমিতে পরিণত হয়েছিল। সবুজ গাছপালা, নীল আকাশ, কোনো কিছুই আর আগের মতো নেই। বর্তমানে পৃথিবীতে বেঁচে থাকতে হলে মানুষকে অক্সিজেন মাস্ক পরে বেঁচে থাকতে হতো, কারণ পৃথিবী থেকে সম্পূর্ণ অক্সিজেন শেষ হয়ে গিয়েছিল। অক্সিজেন মাস্ক পরিধান না করলে তারা সবাই মারা পড়বে। এখানে আমরা টেরিস নামের এক চরিত্রকে দেখতে পাই, যে তার বাবার সাথে একটি ইমারতের মধ্যে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র খুঁজছিল। টেরিসের বাবার অনেক বয়স হয়ে গিয়েছিল। তার বাবা যখন প্রয়োজনীয় জিনিসপত্রগুলো খোঁজার চেষ্টা করছিল, তখন ফ্লোর ভেঙে পড়ে গেলে তার বাবা সেখানেই মারা যায়। বাবার মৃত্যুতে টেরিস অনেক ভেঙে পড়ে। বাবার লাশটাকে সেখানেই রেখে টেরিস তার বাসায় ফিরে আসে। টেরিস তার স্ত্রী মায়া ও একমাত্র মেয়ে জয়াকে সাথে নিয়ে একটি আন্ডারগ্রাউন্ড বাংকারের মধ্যে অবস্থান করত। মাটির নিচে এই বাংকারে কোনো ধরনের অক্সিজেন মাস্ক প্রয়োজন পড়ত না, কারণ টেরিস ও মায়া মিলে বাংকারের মধ্যে এমন একটি মেশিন তৈরি করেছিল, যে মেশিনটা বাহিরের দূষিত বাতাসকে ফিল্টার করে অক্সিজেন তৈরি করত। এবং এজন্যই মাটির নিচে এই বাংকারে তারা এখনও জীবিত ছিল। বাংকারে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় কোনো কিছুর দরকার হলে তারা সেটা উপর থেকে নিয়ে আসত। ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই পৃথিবীতে খুবই কম মানুষ বেঁচে ছিল, কারণ রেডিওর মাধ্যমে এখনও পর্যন্ত তারা কারো সাথে যোগাযোগ করতে পারেনি। টেরিস তার স্ত্রীকে বলে, কাল আমি বাবার লাশটাকে দাফন করতে যাব। অক্সিজেন স্যুটে অক্সিজেন স্বল্পতার কারণে আমি আজকে বাবাকে দাফন করতে পারিনি। কাল অনেক সকালে আমাকে বের হতে হবে। টেরিসের কথা শুনে মায়া অনেক ইমোশনাল হয়ে পড়ে। এদিকে হঠাৎ করেই কম্পিউটারে একটি সিগন্যাল বেজে উঠলে টেরিস কম্পিউটার চেক করে দেখতে পায় বাহিরে অক্সিজেনের স্তর ধীরে ধীরে আরও কমে যাচ্ছিল, যার কারণে তাদের মেশিন প্রয়োজন মতো অক্সিজেন সাপ্লাই করতে পারছিল না। টেরিস এসব দেখে অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ প্রয়োজন মতো অক্সিজেন সাপ্লাই করতে না পারলে তারা তিনজন একসাথে এখানে বসবাস করতে পারবে না। টেরিস ক্লান্ত শরীর নিয়ে রাতটা কোনোভাবে কাটানোর পর পরের দিন সকালবেলা স্ত্রী ও সন্তানকে বিদায় জানিয়ে বাবার লাশটাকে দাফন করতে চলে যায়। কিন্তু এরপর টেরিস আর কখনোই বাংকারে ফিরে আসেনি। সে কোথায় হারিয়ে যায় আপাতত সেটা আমাদের দেখানো হয় না। জয়া তার মাকে সাথে নিয়ে বাংকারেই বসবাস করতে শুরু করে। মায়া তার স্বামীকে বাইরে গিয়ে অনেক খোঁজাখুঁজি করলেও সে টেরিসের কোনো খোঁজ পায়নি। দিনের পর দিন এভাবেই তারা বাংকারে কাটিয়ে দেয়। কোনো কিছুর প্রয়োজন হলে তারা সেটা বাইরে থেকে নিয়ে আসে। মায়া বিজ্ঞান নিয়ে পড়াশোনা করায় প্রতিনিয়ত সে তার ল্যাবে কোনো না কোনো কিছুর এক্সপেরিমেন্ট চালিয়ে যায়, এবং সে যখনই সময় পায় বাহিরে কিছু গাছের বীজ লাগিয়ে আসে, কারণ তার বিশ্বাস ছিল একদিন এই পৃথিবী তার রূপ ফিরে পাবে। জয়া তার বাবাকে অনেক মিস করত। সে মাঝে মধ্যে রেডিওর সাহায্যে বাবার সঙ্গে কথা বলার অভিনয় করত, এবং এভাবেই বাবার কিছু স্মৃতি নিয়ে সে বেঁচে ছিল। একদিন জয়া তার মাকে বলে, মা, চলো আমরা একসাথে বাবাকে দূরে কোথাও খুঁজতে যাই, তাহলেই আমরা বাবাকে পেয়ে যাব। মায়া বলে, আমি তোমার বাবাকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও তাকে খুঁজে পাইনি। তোমার বাবা বেঁচে আছে নাকি মারা গেছে সেটা আমরা কেউ জানি না। তোমার বাবা বেঁচে থাকলে অবশ্যই একদিন ফিরে আসবে। মায়া তার মেয়েকে এসব কথা বলে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কারণ এছাড়া তার করার কিছুই ছিল না। পরের দিন সকালবেলা মায়া তার মেয়েকে সাথে নিয়ে বাইরে থেকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিতে যায়, কিন্তু প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে ফিরে যাওয়ার সময় তারা লক্ষ্য করে দুইজন আগন্তুক জোরপূর্বক তাদের বাংকারের গেট খোলার চেষ্টা করছিল। মনে হচ্ছিল
তারা আগে থেকেই জানতো এখানে কেউ বসবাস করে। মায়া ও তার মেয়ে লুকিয়ে আগন্তুকদের কার্যকলাপ পর্যবেক্ষণ করছিল, কারণ তাদের কাছে বন্দুক ছিল। জয়া তার মাকে বলে, হয়তো লোকগুলো আমাদের কাছে সাহায্যের জন্য এসেছে, আমাদের তাদের সাহায্য করা উচিত। কিন্তু মায়া বলে, এই পৃথিবীতে এখন সবাই স্বার্থপর। নিজের স্বার্থের জন্য সবাই একে অপরকে খুন করতেও দ্বিধাবোধ করে না। আমাদের সাবধানে থাকতে হবে। আগন্তুক ওই দুই ব্যক্তির মধ্যে একজনের নাম ছিল টেসা, যে বারবার ভেতরে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু বাংকারের ভেতরে প্রবেশ করতে হলে দরজায় একটি পাসওয়ার্ডের প্রয়োজন ছিল, যে পাসওয়ার্ডটি শুধুমাত্র মায়া ও তার মেয়ে জানত। টেসা তার সাথী লুকাসকে নিয়ে বাংকারে প্রবেশ করতে ব্যর্থ হয়ে কিছুটা দূরে সরে গেলে মায়া ও তার মেয়ে দৌড়ে বাংকারের গেটের কাছে গিয়ে পাসওয়ার্ড দিয়ে ভেতরে প্রবেশ করে। টেসা ও লুকাস তাদেরকে দেখতে পেয়ে দৌড়ে সেখানে এসে বাইরে থেকে মায়াকে বাংকারের দরজা খুলে দিতে বলে। টেসা বারবার বলতে থাকে, মায়া প্লিজ দরজা খোলো, আমাদের ভেতরে আসতে দাও, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না। তোমার স্বামী টেরিস আমাদের খুব ভালো বন্ধু ছিল, আমরা একসঙ্গে কাজ করতাম। এই জায়গার বিষয়ে টেরিসই আমাদের জানিয়েছে। আমরা এখানে থাকতে আসিনি, এখান থেকে 100 মাইল দূরেই আমাদের ক্যাম্প রয়েছে। আমাদের ক্যাম্পের মেশিনটি খারাপ হয়ে গেছে। টেরিস আমাকে বলেছিল তোমরা একটি মেশিন তৈরি করেছ, যেটা দূষিত বাতাস ফিল্টার করে অক্সিজেন তৈরি করতে পারে। আমাদের শুধু মেশিনটি দেখতে দাও, যাতে করে ঠিক একই মেশিন আমরাও তৈরি করতে পারি। আমাদের কাছে সময় অনেক কম রয়েছে। মেশিন তৈরি করতে না পারলে ক্যাম্পে শত শত মানুষ মারা যাবে। টেসার কথা শুনে মায়া বলে, আমার স্বামী তোমার বিষয়ে কিছু বলেনি, আর বাংকারের ভেতরে অক্সিজেন মেশিনটি শুধুমাত্র 2 জন মানুষের অক্সিজেন সাপ্লাই দিতে পারে। তোমরা যদি বাংকারের ভেতরে প্রবেশ করো তাহলে সিস্টেম ক্র্যাশ হতে পারে। আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। টেসা বলে, দয়া করে দরজা খোলো, আমাদের শুধু মেশিনটির একটি ব্লুপ্রিন্ট দিয়ে দাও, তাহলেই আমরা এখান থেকে চলে যাব। টেসার কথাগুলো মায়ের বিশ্বাস না হলেও জয়া তার মাকে বলে, আমাদের সাহায্য করা উচিত, হতে পারে তারা সত্যি কথা বলছে। মায়া তার মেয়ের কথা শুনে না চাইতেও সাহায্য করতে রাজি হয়ে যায়। এরপর দেখা যায় মায়া বাংকার থেকে বের হয়ে তাদেরকে হাঁটু গেড়ে বসতে বলে এবং একটি রশি দিয়ে লুকাসের হাত বাঁধতে বলে, কারণ মায়ার এখনও তাদের উপরে বিশ্বাস ছিল না। মায়ার কথা মতো টেসা ও লুকাস রশি দিয়ে নিজেদের হাতগুলো বেঁধে নেয় এবং মাটিতে শুয়ে পড়ে। মায়া টেসাকে উঠিয়ে বাংকারের মধ্যে প্রবেশ করতে লাগলে ঠিক তখনই তাদের অন্য এক সাথী জোরপূর্বক বাংকারে ঢোকার চেষ্টা করে। মায়া তার উপরে গুলি চালালেও ততক্ষণে লোকটি বাংকারের মধ্যে প্রবেশ করে গিয়েছিল। মায়া টেসাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দৌড়ে গিয়ে বাংকারের দরজা বন্ধ করে দেয় এবং বন্দুকের মুখে ওই লোকটিকে জিম্মি করে। আগে থেকেই মায়ার তাদের উপরে বিশ্বাস ছিল না, আর এই ঘটনার পর টেসার উপর থেকে সম্পূর্ণ বিশ্বাস তার উঠে যায়। টেসা বাইরে থেকে মায়াকে অনেক বোঝানোর চেষ্টা করলেও মায়া তার কোনো কথাই শোনে না। লুকাস টেসাকে বলে, অনেক হয়েছে তোমার অভিনয়, এবার আমাকে কিছু একটা করতে হবে। এসব বলে সে একটি ড্রিল মেশিনের সাহায্যে বাংকারের দরজা ভাঙার চেষ্টা করে, কিন্তু বাংকারের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা অতটাও সহজ ছিল না। ভেতর থেকে ইএমপি বন্দুকের সাহায্যে মায়া ড্রিল মেশিনের ক্ষমতা নষ্ট করে দেয়। লুকাস ভীষণ রেগে যায়। সে ওদিক ওদিক ঘোরাফেরা করে বাংকারের দুর্বল জায়গা খোঁজার চেষ্টা করছিল। অনেক খোঁজাখুঁজির পর লুকাস ও টেসা ছাদের উপরে অক্সিজেন ফিল্টার করার সেই পাইপ পেয়ে যায়, যার মাধ্যমে বাংকারের মধ্যে বাতাস প্রবেশ করত। টেসা কিছুক্ষণের জন্য পাইপটির মুখ বন্ধ করে দেয়, যার কারণে ধীরে ধীরে বাংকারের মধ্যে অক্সিজেন কমতে শুরু করে। টেসা মায়াকে বাধ্য করে বাইরে বেরিয়ে আসতে, এবং যখনই মায়া বাইরে বের হয়ে আসে টেসা ও লুকাস তাকে আটক করে। টেসা মায়াকে বলে, তাড়াতাড়ি বাংকারের দরজা খোলো, নয়তো আমি তোমাকে গুলি করে মেরে ফেলব। টেসার কথা শুনে মায়া কোনো ভ্রুক্ষেপ করে না, কারণ এখানে একটা সমস্যা বেঁধে গিয়েছিল। বাংকারের দরজাটি এখন বাইরে থেকে পাসওয়ার্ড দিয়ে খোলা সম্ভব নয়, কারণ জোরপূর্বক দরজাটি খোলার চেষ্টা করায় সেটা লক হয়ে গেছে।
শুধুমাত্র পাসকির সাহায্যে দরজাটি খোলা সম্ভব, নয়তো ভেতর থেকে দরজাটি কাউকে খুলে দিতে হবে। টেসা এসব শুনে মায়াকে বলে, তোমার মেয়েকে ভেতর থেকে দরজা খুলে দিতে বলো, আর নয়তো পাসকির সাহায্যে তুমি দরজা খুলে দাও। মায়া বলে, আমার কাছে পাসকি নেই। এদিকে ভেতরের দৃশ্যে আমরা দেখতে পাই, মায়া যখন বাইরে বেরিয়ে এসেছিল তখন মাইকেল নিজেকে ছাড়িয়ে উল্টো জয়াকে হাত পা বেঁধে বন্দি করে দেয়, এবং এর কিছুক্ষণ পর অতিরিক্ত রক্তক্ষরণের জন্য মাইকেল মারা যায়। জয়া হাত পা বাঁধা অবস্থায় সেখানেই পড়ে থাকে। অর্থাৎ ভেতর থেকে জয়া চাইলেও দরজা খুলতে পারবে না। জয়া তার মাকে স্পিকারের সাহায্যে সবকিছু জানিয়ে দিলে টেসা ও লুকাস ভীষণ রেগে যায়। তারা মায়াকে বলে, আমরা জানি তুমি অবশ্যই দরজা খুলবে, কারণ ভেতরে তোমার মেয়ে আটকে রয়েছে। সময় নষ্ট না করে তাড়াতাড়ি দরজা খোলো। মায়া বলে, একটা উপায় আছে, কিন্তু এখান থেকে আমাদের অনেক দূরে যেতে হবে। 6 মাস আগে আমার স্বামী যখন মারা যায় তখন সে আমাকে একটি চিঠি লিখেছিল। আমাদের বাঁচানোর জন্য সে নিজের জীবন স্যাক্রিফাইস করেছে। জয়া তার বাবার মৃত্যুর খবর জানে না। টেরিসের লাশ যেখানে দাফন করেছি সেখানেই বাংকারের পাসকি রাখা আছে। আমাদের সেখান থেকে পাসকি নিয়ে আসতে হবে, তাহলেই আমরা দরজা খুলতে পারবো। মায়ের কথা শুনে টেসা একটি গাড়ি নিয়ে পাসকি আনতে চলে যায়। মায়া ও টেসা গাড়ি নিয়ে চলে যাওয়ার পর লুকাস বাংকারের দরজার কাছেই অবস্থান করে। এদিকে গাড়ি চালিয়ে যাওয়ার সময় মায়া টেসাকে বলে, যে মেশিনের মাধ্যমে অক্সিজেন তৈরি করে আমরা বেঁচে রয়েছি সেটা কিছুদিন পর শুধুমাত্র একজন মানুষের অক্সিজেন সাপ্লাই করতে পারবে। অর্থাৎ ক্রমশই মেশিনটির স্থায়িত্ব কমে আসছিল। টেসা মায়ের এসব কথার কোনো গুরুত্ব দেয় না, কারণ তার একটাই উদ্দেশ্য ছিল, যেভাবেই হোক বাংকারের মধ্যে প্রবেশ করতে হবে। কিছুক্ষণ পর তারা নির্জন একটি জায়গায় এসে পৌঁছায় যেখানে টেরিসের লাশ রাখা ছিল। মায়া গাড়ি থেকে নামার পর টেরিসের লাশের কাছে পাসকি আনতে গেলে টেরিসের সংস্পর্শে আসতেই সে কান্নায় ভেঙে পড়ে। কিন্তু শেষ পর্যন্ত নিজেকে সামলে অবশেষে টেরিসের ব্যাগে সে পাসকি পেয়ে যায়। পাসকি নিয়ে তাড়াতাড়ি করে তারা গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করলে আচমকা তাদের গাড়ি নষ্ট হয়ে যায়। অনেক চেষ্টা করেও তারা গাড়ি স্টার্ট করতে পারে না। দুজনেই অনেক চিন্তিত হয়ে পড়ে। তাদের অক্সিজেনটাও ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল। জলদি বাংকার পর্যন্ত পৌঁছাতে না পারলে তারা মারা পড়বে। টেসা মায়ের উপরে বন্দুক তাক করে বলে, পাসকি আমাকে দিয়ে দাও, তোমার পায়ে অনেক চোট লেগেছে, তুমি এখান থেকে হেঁটে বাংকার পর্যন্ত পৌঁছাতে পারবে না। আমি পাসকি নিয়ে খুব সহজেই বাংকার পর্যন্ত পৌঁছাতে পারবো। যদি নিজের মেয়েকে বাঁচাতে চাও তাহলে জলদি আমাকে পাসকি দিয়ে দাও। মায়া জানতো পাসকি না দিলে তারা হয়তো জয়াকে মেরে ফেলবে। এজন্য নিজের মেয়েকে বাঁচাতে মায়া পাসকি দিয়ে দেয়। টেসা পাসকি নিয়ে মায়াকে সেখানেই ফেলে রেখে একটি সাইকেলের সাহায্যে বাংকার পর্যন্ত পৌঁছে যায় এবং দরজার কাছে পৌঁছানোর পর পাসকির সাহায্যে দরজা খুলে তারা বাংকারের ভেতরে প্রবেশ করে। জয়া টেসা ও তার সাথীদের দেখে অনেক ভয় পেয়ে যায়। সে প্রশ্ন করে, আমার মা কোথায়? টেসা বলে, তোমার মা বেঁচে আছে। কিছুক্ষণ পর আমি তোমার মাকে নিয়ে আসব, চিন্তা করার কোনো দরকার নেই। টেসা লুকাসকে বলে, তুমি এই মেশিনের ব্লুপ্রিন্ট নিয়ে নাও, আমি মায়াকে নিয়ে আসছি। লুকাস বলে, তোমার কোথাও যাওয়ার প্রয়োজন নেই, আমরা ব্লুপ্রিন্ট নিয়ে সোজা এখান থেকে চলে যাব। ওই মহিলা মারা গেলেই বা আমাদের কি? লুকাসের কথা শুনে টেসা অনেক রেগে যায়। সে লুকাসকে বলে, আমাদের মায়াকে প্রয়োজন, মায়া ছাড়া আমরা মেশিনের ব্লুপ্রিন্ট নিতে পারবো না, কারণ আমি এই মেশিনের কিছুই বুঝি না। এমনকি মায়ের স্বামী টেরিসকেও আমি চিনি না। টেরিস যখন রেডিওর সাহায্যে এই পৃথিবীতে আরও কোনো মানুষ জীবিত রয়েছে কি না এসব জানার চেষ্টা করত, তখন আমি চুপচাপ টেরিসের সব কথা শুনতাম এবং এভাবেই আমি টেরিসের মিথ্যা পরিচয় মায়াকে দিয়েছি। টেসার এসব কথা শুনে লুকাস অনেক রেগে যায়। সে টেসাকে বলে, তার মানে তুমি আমাদের ধোঁকা দিয়েছ? এটা বলেই সে টেসাকে গুলি করে মেরে ফেলে। লুকাসের হিংস্র রূপ দেখে জয়া ভীষণ ভয় পেয়ে যায়। লুকাস মাইকেল ও টেসার লাশটাকে বাংকারের বাহিরে নিয়ে এসে ফেলে দেয়। রাত পেরিয়ে সকাল হয়ে গিয়েছিল। মায়া এখনও বেঁচে ছিল।
আর মাত্র 20% অক্সিজেন তার কাছে বাকি ছিল। অনেক কষ্টে সে বাংকার পর্যন্ত পৌঁছে গিয়েছিল। বাংকারের বাইরে পৌঁছানোর পর মায়া বাংকারের অক্সিজেন তৈরি করার পাইপটাকে বন্ধ করে দেয়, যাতে করে টেস ও লুকাস বাইরে বের হয়ে আসে। কিন্তু মায়া এটা জানতো না যে টেসা মারা গেছে। কিছুক্ষণ পর লুকাস অনেক ভয় পেয়ে জয়াকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, এরকম কেন হচ্ছে? জয়া সব কিছু বুঝতে পেরেছিল যে হয়তো বাইরে তার মা চলে এসেছে। সে চালাকির সাথে লুকাসকে বলে, অক্সিজেন পাইপে হয়তো কোনো সমস্যা হয়েছে, আমি এসব ঠিক করতে পারি, কিন্তু এর জন্য আমাকে বাইরে যেতে হবে। লুকাস মেশিনের ব্যাপারে কিছুই বুঝতো না, তাই সে জয়াকে বাইরে পাঠিয়ে দেয়। জয়া অক্সিজেন মাস্ক পরে বাংকারের বাইরে তার মায়ের কাছে চলে আসে। মেয়েকে কাছে পেয়ে মায়া তাকে জড়িয়ে ধরে। অনেকক্ষণ ধরে অক্সিজেন পাইপ বন্ধ থাকার ফলে লুকাস ভেতরে শ্বাস নিতে পারছিল না। এজন্য বাধ্য হয়ে সে বাংকার থেকে বের হয়ে আসে। লুকাস বাংকার থেকে বের হতেই মায়া তার উপরে শ্যুট করে দেয়, কিন্তু গুলিটা লুকাসের হাতে লাগার কারণে সে মারা যায় না। সে বন্দুক উঠিয়ে মায়াও তার মেয়েকে তাড়া করে। মায়া তার মেয়েকে নিয়ে জলদি বাংকারের মধ্যে প্রবেশ করলে লুকাসও বাংকারের মধ্যে প্রবেশ করে। তার হাতে বন্দুক ছিল। মায়া লুকাসকে গুলি চালাতে নিষেধ করে, কারণ বাংকারের মধ্যে এক ধরনের গ্যাস ছিল, আগুনের সংস্পর্শে আসতেই পুরো বাংকার ধ্বংস হয়ে যাবে। কিন্তু লুকাস মায়ের কোনো কথাই শোনে না। সে গুলি চালালে পুরো বাংকারে আগুন ছড়িয়ে পড়ে। লুকাস আগুনের ধাক্কায় সেখানেই মারা যায়। এই বাংকারটি এখন বসবাসের জন্য সম্পূর্ণ অযোগ্য ছিল। মায়া ও তার মেয়ে কোনো রকমে প্রাণে বাঁচার পর বাংকার থেকে বেরিয়ে আসে। তারা একটি গাড়ি নিয়ে টেসা 100 মাইল দূরে যে ক্যাম্পের কথা বলেছিল তারা সেখানে চলে আসে এবং সেখানকার মানুষের সঙ্গে মিশে তারা সেখানে একই রকম একটি মেশিন তৈরি করে, যার মাধ্যমে সেখানে অক্সিজেন পাওয়া যাবে। গল্পের শেষে মায়া যে বীজগুলো লাগিয়েছিল সেখান থেকে বীজ অঙ্কুরিত হতে দেখা যায়, অর্থাৎ ধীরে ধীরে প্রকৃতি আবারও তার রূপ ফিরে পাবে। গল্প এখানেই সমাপ্তি হয়। সত্যিকার অর্থে যদি পৃথিবী থেকে অক্সিজেন উঠে যায় তাহলে আপনি কি করবেন? প্রশ্নের উত্তরটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।